বিশ্বকাপের আগে বাংলাদেশের কিছুই জুটল না পাতে, প্রস্তুতি ম্যাচ থেকে ফিরছে শূন্য হাতে। যেহেতু আমরা এখন হেরে গিয়েছি, হয়তো অনেক মিস্টেকস আসবে খুঁজলে, বাট যেটাই হোক এগুলা থেকে সর্ট আউট করে মেন ম্যাচে আমরা স্ট্রংলি কামব্যাক করতে চাই এবং ভালো কিছু করতে চাই। প্রস্তুত ওমানের আল আমারাত ক্রিকেট স্টেডিয়াম, আধুনিক সুযোগ সুবিধায় উজ্জ্বল করতে চায় তাদের নাম। সাফের রেফারিং নিয়ে বিতর্ক চলমান, সমাধান দিলেন চিফ রেফারি আজাদ রহমান। কারণ ওই জায়গায় রেফারি একমাত্র দেখেছে যে সাব কি করেছে, পুশটা কেমন পুশ করেছে। বিশ্বকাপ বাছে দারুণ ছন্দে আর্জেন্টিনা, ব্রাজিল খুঁজে বেড়াচ্ছে জয়ের ঠিকানা। স্বাগত ৭১ খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। কিছুই পেল না বাংলাদেশ, একেবারে শূন্য হাতেই শেষ করতে হলো বিশ্বকাপের প্রস্তুতি। আরব আমিরাতে শ্রীলঙ্কার পর হেরে গেছে দুর্বল আয়ারল্যান্ডের কাছেও, তাই হতাশা আর খানিকটা ভয় নিয়েই আবুধাবি থেকে ওমান যেতে হচ্ছে টাইগারদের। কিন্তু পারফর্মার তাসকিন আহমেদ বলছে মূল পর্বে ভালো করার জন্য তাদের টোটকাটা ঠিকই জানা আছে। আবুধাবি থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ব্যাটিংয়ে আসা যাওয়ার মিছিল, আবুধাবিতে দুইটা প্রস্তুতি ম্যাচেই হতাশ করেছে টাইগাররা। আবুধাবির 5 দিনের প্রস্তুতি পর্বটা হতাশার মধ্য দিয়ে শেষ করেই টিম টাইগার্স এই মুহূর্তে ওমানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তবে বাংলাদেশ দল যে পারফরমেন্সটা করেছে সেটা কিন্তু একটা অশনি সংকেত বলতেই হবে। যেই দুইটা জিনিস নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল, বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে বাংলাদেশ মানিয়ে নিতে পারবে কিনা এবং বাংলাদেশের পাওয়ার হিটিং, এই দুইটা জিনিস নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল। এবং অন্তত বাংলাদেশ এখানে আসার পর, অর্থাৎ আবুধাবিতে আসার পর দুইটা প্রস্তুতি ম্যাচে সেই সংখ্যাটাকে কিন্তু আরও বেশি বাড়িয়ে দিয়েছে। প্রথম ম্যাচে 147 এবং এই ম্যাচে মাত্র 144 রানেই অল আউট হয়ে গেছে। ওপেনিংয়ে যদি দেখেন লিটন, নাইম শেখ, তারপর মুশফিকুর রহিম টানা ব্যর্থ, শামীম হোসেন পাটোয়ারি এই ম্যাচেও সুযোগ পেয়েছিলেন, তিনিও ব্যর্থ। তবে সৌম্য সরকার রান পেয়েছেন, নুরুল হাসান সোহান রান পেয়েছেন। তবে যেটা বলছিলাম, পাওয়ার হিটিং, টি-20-র মেজাজ, সেই মেজাজটা কিন্তু একেবারেই দেখা যায়নি বাংলাদেশ দলের। এবং বোলিংয়ে কিন্তু একটা অশনি সংকেত, এই ধরনের কন্ডিশনে বাংলাদেশ ভালো বোলিং করতে পারবে না, বোলিং সেভাবে কার্যকর হবে না, সেই কথাটা কিন্তু অনেকদিন ধরেই বলা হচ্ছিল। মুস্তাফিজুর রহমান এই কন্ডিশনের সঙ্গে অনেক বেশি তিনি পরিচিত। তিনি কিন্তু এখানে আজকে 4 ওভারে 40 রান দিয়েছেন। শরীফুল 4 ওভারে 41 রান দিয়েছেন। স্পিনাররাও খুব একটা ভালো করতে পারেনি। কেন এই ধরনের পরাজয়, কেন আসলে ব্যাটসম্যানরা ভালো করতে পারছেন না বা বোলাররা ভালো করতে পারছেন না, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি ম্যাচ পরবর্তী তাসকিন আহমেদের সঙ্গে। উইকেট নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল, কন্ডিশন নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল। আসলেই কি টাফ মনে হচ্ছে কিনা? আলটিমেটলি বাংলাদেশ যখন দুইটা ম্যাচ হেরে যায় তখন কিন্তু সেই প্রশ্নটা আসেই। হ্যাঁ, আসলে আজকের উইকেটটা আগের ম্যাচের তুলনায় একটু ডিফিকাল্ট ছিল, লো বাউন্স হচ্ছিল সামটাইমস বা আটকাচ্ছিল। কিন্তু আসলে যেহেতু আমরা এখন হেরে গিয়েছি, হয়তো অনেক মিস্টেকস আসবে খুঁজলে, বাট যেটাই হোক এগুলা থেকে সর্ট আউট করে মেন ম্যাচে আমরা স্ট্রংলি কামব্যাক করতে চাই এবং ভালো কিছু করতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে ব্যাটসম্যানদের ব্যর্থ হওয়ার কারণটা কি মনে হচ্ছে আপনার কাছে? না, আসলে টি-20-তে এরকম হয় আসলে। সব সময় যখন বিগ টোটাল চেস করছিলাম আজকে, ইন্টেন্ট তো মারার ইন্টেন্টই ছিল সব সময়। সবাই চেষ্টা করেছে পজিটিভলি খেলার, বাট আনফর্চুনেটলি হয় নাই। এইখানের মিস্টেকগুলো থেকে সামনের ম্যাচে যাতে আমরা ভালো কামব্যাক করতে পারি, এবং আমার বিশ্বাস আল্লাহ যদি চায় মেইন রাউন্ডে আরও ভালো কিছু হবে। আমরা সবাই ভালো মতো খেলবো এবং দেশকে জয় উপহার দিব বলে আশা করছি। তাসকিন, আপনাকে অনেক শুভকামনা আপনার জন্য এবং দলের জন্য। দর্শক, তাসকিন যে কথাটা বলছিলেন, প্রস্তুতি ম্যাচ নিয়ে খুব একটা চিন্তা বা ভাবনার কিছু নেই। বাংলাদেশ নিশ্চয়ই মূল পর্বে, অর্থাৎ বাংলাদেশ মিশন যেটা শুরু হচ্ছে 17 তারিখ থেকে, সেখানে নিশ্চয়ই তারা নিজেদের ন্যাচারাল বা যে আত্মবিশ্বাসী ছিল সেই আত্মবিশ্বাসটা নিয়ে শুরু করতে পারবে। নাহিয়ান বিন জসিম, ৭১, আবুধাবি, আরব আমিরাত। অপরূপ রূপে সেজেছে ওমানের আল আমারাত ক্রিকেট স্টেডিয়াম। ওদের ঘরে যে অতিথি আসছে, টি-20 বিশ্বকাপ ওরা হোস্ট করছে। মেগা ইভেন্টের আগে উইকেট গ্যালারি নিয়ে কিভাবে সেজেছে গোটা স্টেডিয়াম, জানাচ্ছেন রিয়াসাত আজিম।
প্রথমবার আইসিসির মেগা ইভেন্টের হোস্ট ওমানের মাস্কাট, সব শঙ্কা সংশয় কেটে গেছে। আইসিসি বিশ্বকাপ টি-20-র কোয়ালিফায়ারের ম্যাচগুলোকে বরণ করে নিতে মাস্কাট তৈরি, আল আমারাত ক্রিকেট স্টেডিয়ামও তৈরি। আমরা দেখে আসব স্টেডিয়ামের প্রস্তুতি কতটুকু। সময়টা 3 মাসেরও কম, তবে তাতে হারায়নি ওমান ক্রিকেট উদ্যম। স্বল্প সময়ে কাজ করেছে, সেরাটা দিয়েছে বেশ। বিগ ইভেন্ট আয়োজনে রাখতে চায় দক্ষতার রেশ। সময় যত কমে এসেছে, কাজের জটিলতা বেড়েছে ততই। তবে দমে যায়নি পঙ্কজ খিমজির নবীন ক্রিকেট বোর্ড। মূল মাঠ আর একাডেমি মাঠ ছিল আগেভাগেই গোছানো, তবে বিশ্বকাপ আয়োজনে ভেন্যুতে বিশ্বমানের সুবিধা নিশ্চিত করাটা বড় চ্যালেঞ্জের। একটাই ইনডোর, যাতে আছে 7টা ভিন্ন ধরনের উইকেট। পেসারদের ফুল রান আপে বল করার সুবিধা যেমন আছে, আছে ইনডোরে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থাও। এখানকার তাপমাত্রা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে তা 30 ডিগ্রির মধ্যে থাকে। লক্ষ্যটা মাঠের সাথে ইনডোরের পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা। নতুন প্রেস বক্স আর মিডিয়া সেন্টার গড়ে তোলা হয়েছে, চলমান শেষ বেলার কাজ। আইসিসির কোভিড প্রোটোকল অনুযায়ী প্রেস বক্সে জায়গা পাবেন সর্বোচ্চ 30 জন গণমাধ্যম কর্মী। বিশ্বকাপের ব্র্যান্ডিং আল আমারাত ক্রিকেট স্টেডিয়ামকে দিয়েছে নতুন রূপ। ইলেকট্রনিক পেরিমিটার বোর্ড থেকে ফ্ল্যাট লাইট সবকিছুর কাজ প্রায় শেষ, যার ভালো ট্রায়াল হয়েছে দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচে। So now with the media center, which is looking very nice, the press box is looking very good. আমাদের মিডিয়া সেন্টার কিংবা প্রেস বক্স সবই চমৎকারভাবে গড়ে উঠেছে। সব উন্নত সুবিধা থাকবে ম্যাচ চলাকালে। প্রায় 4000 দর্শক মাঠে বসে খেলা দেখবে। আমরা সব দিক থেকে বিশ্বকাপকে সফল করতে তৈরি। Representative 11s. So we're ready. গ্যালারি সুবিশাল না, তবে পরিকল্পিত। কোয়ালিফায়ারের ম্যাচের প্রায় সব টিকিট সোল্ড আউট, যার বড় ক্রেতা প্রবাসী বাংলাদেশিরা। আমারাতের উইকেট ন্যাচারালি স্পোর্টিং। আইসিসি মাঠের দায়িত্ব টেক ওভার করার পর সেটা আরো ব্যাটিং বান্ধব করার চেষ্টা চলছে। আউটফিল্ড কিংবা উইকেট, সব কাজে ওমান ক্রিকেটের ভরসা বাংলাদেশি কর্মীরা। পাশের দেশ আরব আমিরাতের মতো ক্রিকেট আয়োজনে অতীত ঐতিহ্য না থাকলেও ওমান ক্রিকেটের ব্যবস্থাপনা আর উদ্যম আপনাকে মুগ্ধ করতে বাধ্য। বন্ধ ফ্লাডলাইটগুলো আলোকিত হবার অপেক্ষায় ওমান ক্রিকেট। আইসিসির মেগা ইভেন্টের কো হোস্ট হয়ে মাস্কাট প্রমাণ করতে চায় তাদের ক্রিকেটের ভবিষ্যৎ আর ক্রিকেট কাঠামো কতটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে। রিয়াসাদ আজিম, 71, মাস্কাট, ওমান। কদিন আগেও আত্মবিশ্বাস ছিল পাহাড় সমান, হঠাৎ করেই মরুর গরম বালিতে পড়ে দিশেহারা টাইগাররা। জোড়া প্রস্তুতি ম্যাচে কেন এমন ছন্ন ছাড়া? উন্নতির জায়গাগুলোই কোথায়? টি-20 বিশ্বকাপের 2 আয়োজক দেশ আরব আমিরাত আর ওমান থেকে ভাবনাগুলো জানাচ্ছেন আমাদের 3 সহকর্মী। দেশের মাটিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে হারানোর পর টাইগারদের আত্মবিশ্বাসটা ঠিক এভাবেই উপরের সিঁড়িতে অবস্থান করছিল। তবে বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে সেই আত্মবিশ্বাসটা একেবারেই তলানিতে ঠেকেছে। আবুধাবিতে 5 দিনের প্রস্তুতি পর্বটা একেবারেই হতাশায় কেটেছে। বাংলাদেশ দল ঠিক বিশ্বকাপ শুরুর 2 দিন আগে যে হতাশায় ভুগছে, সেটা আসলে অনেক বেশি শঙ্কার। এখানে আসলে যে ধরনের টি-20 মেজাজে বা বডি ল্যাঙ্গুয়েজে বাংলাদেশ দলের খেলার দরকার ছিল, সেটা কিন্তু একেবারেই খেলতে পারেনি। নিশ্চয়ই এছাড়া আরও বেশ কিছু দুর্বলতা রয়েছিল। আমার 2 সহকর্মী ওমানের মাস্কটে রয়েছেন, তারা নিশ্চয়ই বাংলাদেশ দলের খবরাখবর রেখেছেন। আমি একটু সাইফুল, রূপক এবং রিয়াসাদ আজিমের কাছে এই বিষয়টা জানতে চাচ্ছি। রূপক, লুজিং সাইডে থাকতে কেউই চায় না, তবে এই ম্যাচে সিগনিফিক্যান্ট কিছু বিষয় আছে। 6 জন বোলার বোলিং করেছে এই আয়ারল্যান্ডের বিপক্ষে, যেখানে 3 জন ডানহাতি ছিলেন, 3 জন বাহাতি। ডানহাতি 3 জনই ভালো বোলিং করেছেন, সবার ইকোনমি ছিল 6 থেকে 6.5, কিন্তু বাহাতি এই যে নাসুম, মুস্তাফিজ, শরীফুল সবাই 10-এর উপরে ইকোনমিতে বোলিং করেছে। নিশ্চয়ই কোথাও একটা ঘাটতি আছে রিয়াসাদ, তাই না? শরীফুল, মুস্তাফিজ যারা কাটার দিয়েছে বা জোরের উপরে বল করেছে, সেইগুলো কিন্তু সবাই লেন্থ বোলিং ছিল বা স্লগে ছিল, মারার মতো। একটু যদি মাথা খাটিয়ে বোলিং করা যেত, যে আউটসাইড দ্য অফ স্টাম্প বা যদি পিচে সেরকম বোলারদের জন্য ফেভারেবল না হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়াইড ইয়র্কার, স্লো ইয়র্কার, নানা ভ্যারিয়েশন দিতে পারতো। এই জায়গাটাতে মনে হয় ঘাটতি আছে। পাশাপাশি চেজিংয়ে আমরা দেখেছি আর্লি উইকেট যাওয়ার পর মিডল কিংবা লোয়ার অর্ডারে সেইভাবে দাপট দেখাতে পারেনি, সেইভাবে আসলে দায়িত্ব নিতে পারেনি। ছোট ছোট কন্ট্রিবিউশন আছে, তবে এরকম ম্যাচেই তো দলকে যখন আপনি জিতাবেন, তখন কিন্তু অন্যরা ভরসা পাবে, বা সোহান, আফিফ, শামীমরা, কিন্তু সেখানে মেহেদি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ওপেনারদের নিয়ে যে সংখ্যা সংশয়টা চলছিল, আমরা
যে আনঅফিসিয়াল প্র্যাকটিস ম্যাচটা ছিল বাংলাদেশের ওমান এ টিমের বিপক্ষে, সেখানটায় হয়তো আমরা দেখেছিলাম যে তারা ভালো করেছে, কিন্তু এরপর কিন্তু আলটিমেটলি আমরা প্রপার ক্রিকেটটা দেখিনি। বিগ স্কোর করতে পারা, বিগ স্কোরকে চেস করা, দু ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বলতে পারি ফেইলিওর। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ স্টিল মিসিং আ প্রপার ক্যাপ্টেন্সি। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এখন পর্যন্ত 3টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, অফিসিয়াল আনঅফিসিয়াল সব কিছু মিলিয়ে, তিনি কিন্তু খেলেননি। সো তার ক্যাপ্টেন্সিটা নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে দল মিস করছে। আমরা একটা সময় কাউন্ট করছিলাম যে বাংলাদেশ দলে 6 জন 7 জন 8 জন নাকি অলরাউন্ডার, এরকম একটা মিথ তৈরি হচ্ছিল। কিন্তু আপনি আমাকে দেখাতে পারবেন যে বাংলাদেশ যে 3টা প্রস্তুতি ম্যাচ খেললো, সেখানটায় বাংলাদেশের কোনো পার্টিকুলার ক্রিকেটার অলরাউন্ড নৈপুণ্য দেখাতে পেরেছে? পারেনি। এই ধরনের উইকেটে বাংলাদেশ আলটিমেটলি খারাপ করার মূল কারণটাই বাংলাদেশ এই রকম উইকেটে ক্রিকেটটা থেকে অনেক দিন থেকে দূরে রয়েছে। যেই লক্ষ্য নিয়ে টাইগাররা আবুধাবি গেছে সেখানে পুরোপুরি ফেল বলা যায়, কোনো ডিপার্টমেন্টে সেরা নৈপুণ্য দেখিনি। আবারও ওমান মিশন, আমরা আশা করব ওমান এ দলের বিপক্ষে মরুর বুকে যে ঝড় তুলেছিল টাইগাররা, যেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিল, সেটা আবার বিশ্বকাপ বাছাইয়ে দেখতে পাবো, সেই প্রত্যাশায় সবাই। সাইফুল রূপক, 71, মাস্কাট, ওমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ শুক্রবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটাই গ্র্যান্ড ফিনালে। দুবাই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের সামনে চতুর্থ শিরোপার হাতছানি, অন্যদিকে সাকিবদের সামনে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের স্বপ্ন। এর আগে একবারই আইপিএল এর ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। 2012 সালের সেই আসরে চেন্নাইকে হারিয়ে শিরোপা জিতেছিল কলকাতা। একটা লাল কার্ড, একটা পেনাল্টি ভেঙে দিয়েছে বাংলার 1.5 যুগের লালিত স্বপ্ন। নেপালের বিপক্ষে রেফারির এই দুইটা সিদ্ধান্তে আলোচনা থেকে সমালোচনাই বেশি হচ্ছে। উজবেকিস্তানের ওই রেফারির দুটি সিদ্ধান্ত কি আসলেই বিতর্কিত ছিল? রেফারিং এর ল কি বলছে জেনে নেওয়া যাক বাংলাদেশের প্রধান রেফারি আজাদ রহমানের কাছে। দেশের ফুটবল নিয়ে এমন স্বপ্নবাজ বাঙালির দেখা মিলেছিল বহুদিন পর। সকালের সোনালী সূর্যটা অমাবস্যার আধার গ্রাস করেছে। না পাওয়া সব হারানোর যন্ত্রণারই প্রকাশ এই ছবিগুলো। দুঃখ এতটাই তীব্র ছিল, মানতে পারেনি ফুটবলাররা, তেড়ে গেছেন রেফারির দিকে। কোচ অস্কার ব্রুজনো একই অভিযোগ তুলেছেন ম্যাচ শেষে। নেপালের বিপক্ষে আসলে কি বাংলার স্বপ্ন ছিনতাই করেছিল উজবেকিস্তানের ওই রেফারি? কেন কোনো রকম সতর্কতা ছাড়াই জিকোকে সরাসরি লাল কার্ড দিয়ে দিলেন? ব্যাখ্যাটা শুনে আসি বাংলাদেশের হেড অফ রেফারিজ আজাদ রহমানের কাছে। আমাদের যে ডক্স সিচুয়েশনে 4টা রিজন থাকতে হয়। যেখানে খেলা আছে ওইটা কি টুয়ার্ডস দ্য গোলে সরাসরি কিনা, এবং বলটা যে অ্যাটাকার তার কন্ট্রোলে আছে কিনা ফুললি। এছাড়া লাস্ট হলো নাম্বার অফ ডিফেন্ডার, তার আশেপাশে কোনো ডিফেন্ডার আছে কিনা। যদি ডিফেন্ডার না থাকে, অবভিয়াস গোল হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে বলা হয় ডক্সো। এছাড়া 4টার যে কোনো একটা রিজন যদি মানে ওইখানে কন্ডিশন যদি ফুলফিল না করে, দেন এটা কিন্তু মিনিমাইজ হয়ে রেড কার্ডের স্থলে ইয়েলো কার্ড হয়ে যায়। তার কথা মতো গোলকিপারের পরে যদি কোনো ডিফেন্ডার না থাকে আর বলটা যদি প্রতিপক্ষের কন্ট্রোলে থাকে এবং সে গোলপোস্ট বরাবর যেতে থাকে, তখন গোলকিপার হাত দিয়ে বাধা দিলে আইন বলছে এটা সরাসরি রেড কার্ড। খেয়াল করুন, জিকোর ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। অর্থাৎ তার পেছনে যদি কোনো ডিফেন্ডার থাকতো, তবে হয়তো হলুদ কার্ডেই বেঁচে যেতে পারতেন। এর থেকে বেশি বিতর্ক তৈরি করেছে এই ঘটনাটা। বল এয়ারে বেরিয়ে যাচ্ছিল, একেবারে অপ্রয়োজনে সাদ আর বিশ্বনাথ হালকা একটু চার্জ করেছিল। ডিবক্সে যে কোনো ধরনের চার্জি ফাউল রেফারির লতে যাকে বলে আনপপুলার ডিসিশন। 99% মানুষের কাছে ভুল মনে হলেও এই সিদ্ধান্ত নিতে হয় রেফারিকে। এখানে আজাদের ব্যাখ্যাটা এমন। অ্যাট দ্য টাইম অফ দ্য হেড, সাদ কি করেছে, একটু কাঁধের মধ্যে হাতটা রেখে হালকা পুশ করেছে, হালকা। এই যে পুশটা, রেফারি ওয়াজ ভেরি গুড অ্যাঙ্গেল, মানে তার ভিউটা ছিল খুব ভালো একটা ভিউ। রেফারি দেখেছে এবং হি ওয়াজ ভেরি কাম, হি হ্যাজ গিভেন পেনাল্টি। কারণ ওই জায়গায় রেফারি একমাত্র দেখেছে যে সাদ কি করেছে, পুশটা কেমন পুশ করেছে। দিন শেষে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। তবে বড় এই মঞ্চে ফুটবলারদেরও হতে হয় আরও সতর্ক। সাফের 4 ম্যাচে 4 হলুদ কার্ডের সঙ্গে 2টা লাল কার্ড খেয়েছে বাংলাদেশ। ম্যাচের আলটিমেট রেজাল্টে এই ব্যাপারগুলো তো ম্যাচ করে ভীষণভাবে। এহতেশাম সবুজ, 71।
বিশ্বকাপ বাছে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর আর্জেন্টিনা। সাউথ আমেরিকা অঞ্চলে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল 6:30টায়। এদিকে ব্রাজিলের 1 ঘন্টা আগে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। মেসি বাহিনীর প্রতিপক্ষ পেরু। কোহিনুর কণার প্রিভিউ রিপোর্ট। পাস্ট ইজ পাস্ট, হয়তো এটাই শিষ্যদের বলছেন ব্রাজিল কোচ তিতে। নতুন একটা ম্যাচ মানেই তো নতুন একটা শুরু। ছেলেদের উজ্জীবিত করতে তাই বলের গায়ে প্রথম টাচটাও করলেন গুরু। গেল ম্যাচে পূরণ হয়নি ব্রাজিলিয়ানদের 10-এ 10 মিশন। বিশ্বকাপ বাছাইয়ে টানা 9 ম্যাচে জয় পাওয়া সেলেসাওদের শেষ পর্যন্ত আটকে দিয়েছিল কলম্বিয়া। এবারে জয়ের ধারায় ফিরতে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনার কাছে 3 গোল হজম করা উরুগুয়ে। 10 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে এখনও শীর্ষের জায়গাটা ধরে রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উরুগুয়ানদের বিপক্ষে ফেভারিটের ট্যাগটাও থাকছে নেইমার বাহিনীর গায়ে। দুই দলের 19 লড়াইয়ে 11 বার জয় পেয়েছে ব্রাজিল, আর মোটে 4টায় উরুগুয়ের জয়। গেম চেঞ্জার সুয়ারেজ রদ্রিগেজদের আটকাতে 4-4-2 ফরমেশনে খেলাতে পারেন মাস্টারমাইন্ড তিতে। টাফ ব্যাটেলে নেইমার, প্যাকুয়েতা যথারীতি ফ্রন্ট লাইনার। তবে ক্যাসেমিরো না থাকায় খানিকটা বাড়তি চাপ থাকছে মিলিতাও আর রাফিনিয়াদের উপর। ব্রাজিলের হতাশার দিন গোল উৎসব করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর সব ঝাল মিটিয়েছিল উরুগুয়ের উপর। টানা 24 ম্যাচ অপরাজিত থাকার রথ চালু রেখেছে কোপা জয়ীরা। এবারে ঘরের মাঠে ওদের সামনে তুলনামূলক খর্বশক্তির পেরু। অতীত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স সবকিছুতেই আলভেসেলেস্তাদের দাপট। দুদলের 16 বারের দেখায় আর্জেন্টিনার 11 জয়ের বিপরীতে পেরুর জয় কেবল 1টায়। তবে ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে ইনজুরিতে আগুয়েরো আর পাওলো দিবালার ছিটকে যাওয়া। আকুনাকে নিয়েও আছে শঙ্কা। পেরুর বিপক্ষেও আনবিটেন তকমা ধরে রাখতে 4-3-3 ক্লাসিক ফরমেশনে মাঠে নামতে পারে স্কালোনির শিষ্যরা। বরাবরের মতো ডি মারিয়া, লিওনেল মেসি সামলাবেন স্ট্রাইকিং জোন। কোহিনুর কণা, 71। চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা স্বপ্ন শেষে 17 অক্টোবর মালদ্বীপ থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ফুটবল দল। ফাইনালে যেতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তপু বর্মন। ক্লাব কাপ হকির সেমিফাইনালে খেলতে মাঠে আসেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সোনালী ব্যাংকে 6-2 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। দিনের সব খবর এক করে জানাচ্ছেন অনিক জাবের। বিতর্কিত এক পেনাল্টিতেই বাংলাদেশ দলের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে চৌচির হয়েছে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে নেপাল। একদিন পেরিয়ে গেলেও হারের ক্ষত এখনো শুকোয়নি বাংলার ফুটবলারদের। বিমানের টিকিট জটিলতার কারণে আগেভাগে দেশে ফেরা হচ্ছে না। তাই 17 অক্টোবর মালদ্বীপ থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন জামাল ভুইয়ারা। মাঠে খেললে তো হবে না, শুধু যদি রেফারি আপনার সাথে আনফেয়ার করে তাহলে তো হবে না। লাস্টে আমরা বসুন্ধরা কিংস এখানেই খেলতেছিলাম এই মাঠেই, কিন্তু এফসি কাপে যেটা রেড কার্ড দিয়ে 10 জন করে দিয়েছিল, এটাও তো রেফারিরও অন্তত তো ফেয়ার বাসিটা তো বাজাতে হবে, যদি অন্যায় করে তাহলে হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তপু বর্মনের গোলেই সাব চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেছিল বাংলাদেশ। পরের 3 ম্যাচেও নিজের দায়িত্বটা ঠিকঠাক ভাবেই পালন করেছেন বাংলাদেশের তারকা এই ডিফেন্ডার। ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ করতে না পারায় নিজের ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তপু। প্রায় 3 বছর পর মাঠে গড়িয়েছে ক্লাব কাপ হকি। প্রথম সেমিফাইনালে সোনালী ব্যাংককে 6-2 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল মেরিনা রিয়াংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের, কিন্তু মাঠেই আসেনি মোহামেডান। নিয়ম অনুযায়ী তাই ফাইনালে গিয়েছে মেরিনা রিয়াংস। 17 অক্টোবর থেকে শুরু হবে বঙ্গবন্ধু আর এ ট্রেডার্স ফেডারেশন কাপ ভলিবল প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী সহ মোট 8 দল অংশ নিবে এই প্রতিযোগিতায়। অনিক জাবের, 71। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই চয়।